আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একসময় আমার একটা ধারণা ছিল এবং এটা আমি বলতাম অনেককে, যে এই সরকার ডক্টর ইউনূসের সরকার হয়তো কিছুটা আনাড়ি, হয়তো ঠিকঠাক মতো কাজগুলো বোঝেন না, কিন্তু সম্ভবত তারা অনেকটাই সৎ। তারা বিদেশে হয়তো টাকা পাচার করেন না, তারা নিজেরাও টাকা খুব একটা চুরিচামারি করেন না। এই ধরনের একটা ধারণা আমার ছিল। এই কারণে আমার কাছে মনে হয়েছিল এরকম একটা বিপ্লবের মাধ্যমে, এরকম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা আসে, তারা নিশ্চয়ই হারে হারে বুঝে যায় যে আগের সরকারটা কেন গেল, আগের সরকারটা কেন থাকতে পারলো না। দুর্নীতির কারণে, অপকর্মের কারণে, এই সমস্ত কারণে যে তারা গেল, তো সেই কাজগুলো আমিও করব, এত দ্রুত করব, দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে করা শুরু করব, এই চিন্তাটা আমার মধ্যে কাজ করেছিল। কিন্তু ওই তো বললাম যে মানুষ সব জানতা না, মানুষ ভুল করে। এখন আমার কাছে মনে হচ্ছে যে তখন হয়তো আমিও আসলে ভুল বুঝেছিলাম। এই কারণে বুঝেছিলাম যে নতুন নতুন খবর চোখে আসছে। আমরা দেখেছি, মাত্র একদিন আগে দেখলাম যে দুজন উপদেষ্টার এপিএস মানে একান্ত ব্যক্তিগত সহকারী যারা আছেন, দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এটা সবাই জানে যে কেন সরিয়ে দেওয়া হয়েছে। একজনকে সরিয়ে দেওয়া হয়েছে, উনি হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনার মানে সহকারী একান্ত সচিব মানে এপিএস মিস্টার মোয়াজ্জেম হোসেন, ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরও একজন হলো স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি। এই দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দুজন কারা, এটা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। এরা আসলে সরকারি কোনো কর্মকর্তা নয়, মানে কোনো ক্যাডার সার্ভিস থেকে আসেননি। এনারা এই উপদেষ্টাদের ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করে এসেছেন। অনেকে এটাও বলতেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যিনি একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ছিলেন, উনি নাকি তার ব্যক্তিগত জীবনে বন্ধুও ছিলেন। যাই হোক, এরকম লোকে তাকেও সরিয়ে দিতে হলো কেন, কেন সরে গেলেন? মাঝখানে একটা ফটো কার্ড দেখলাম একটা মিডিয়ার, সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে নাকি এই মোয়াজ্জেম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা 3 শতাধিক কোটি টাকার মালিকও হয়ে গেছেন। তাহলে আর দোষ কি ভাই? আগেরটা প্রধানমন্ত্রীর বাসার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় 15 বছরে, ইনি তো আরও চ্যাম্পিয়ন মনে হচ্ছে যে 9 মাসে 300 কোটি টাকা বানিয়ে ফেলেছে। এরকম প্রতিযোগিতা কিন্তু হয়েছে, এটাকে আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না। ফারাবি সাহেবের তথ্য ধীরে ধীরে আসছে এবং এটা অনেকেই জানে অনেক কিছু। আমি এগুলো নিয়ে আর ডিটেল বলতে চাই না, কারণ এগুলো নতুন কিছু না। আমি একটা ঘটনা বলি। আমাকে ওই দিন আমার এক মানে বন্ধু বললেন আর কি, দুদিন আগেই বললেন, একটা পুরোনো ঘটনায় বললেন যে ওনার একবার উনি একটা বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ওনার কোনো একটা প্রয়োজনে একজন উপদেষ্টার সঙ্গে উনি দেখা করতে চেয়েছিলেন। তো ভাবলেন দেখা করার আগে ওনার এপিএসকে বরং একটা ফোন দিই, কারণ এই সমস্ত এপিএসটা প্রায় সবাই কিন্তু স্টুডেন্ট কোটায় এসেছে, কারণ স্টুডেন্টরাই ওদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায়। এই বৈষম্য বিরোধী সমন্বয়ক এরাই বসিয়েছে, তাদেরই লোকজন। এবং সেই এপিএসকে যখন ফোন করলেন যে আমি একটু ওনার সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট হবেন, ওকে আপনি এক কাজ করেন, আসেন কথা বলি। কী বিষয় নিয়ে কথা বলবেন? সন্ধ্যার পরে আমি গুলশানে একটা জায়গায় বসি, সেখানে আসেন। প্রশ্ন হচ্ছে কিন্তু এপিএস সাহেবকে সন্ধ্যার পরে গুলশানে একটা জায়গায় বসতে হয় কেন? গুলশানেই বা কেন? এটা কি রেট হাই করার জন্য, কাজটা জেনে নিয়ে কাজটা তদবির করার জন্য? হ্যাঁ, এটাই উত্তর। এবং এদের রেট ছিল খুব হাই। যারা এদের সঙ্গে বিভিন্ন সময় বসেছেন তারা জানিয়েছেন যে এদের রেট চিন্তাই করা যায় না। মানে আগেও তো অনেক এপিএস ছিল, আগে অনেক মন্ত্রী ছিল, তাদের কয়েক গুণ এদের রেট। কারণটা কি? এরা জানতো, এরা বলতো যে আমরা তো মাত্র কয়েকদিনের জন্য এসেছি, আপনি তো কাজটা হয়ে যাবে, কাজটা করিয়ে দিচ্ছি, অতএব অল্প সময় আমাদেরকে এটা ম্যানেজ করতে হবে। এবং এই টাকাটা কি এপিএস লেভেলই থাকতো? এই টাকাটা কি উপদেষ্টারা পান না? উপদেষ্টারা না পেলে ওনারা কি বোঝেন না কাজটা তো হয়ে যায়? কাজ না হলে মানুষ তাদের টাকা দেবে কেন? অনৈতিক কাজ হয়ে যায় টাকা বিনিময়ে। তো যে অনৈতিক কাজটা হয় সেটাকে উপদেষ্টারা বোঝেন না, নাকি ওনারাও শেয়ার পান? আমার ধারণা পান। আবার অনেক ক্ষেত্রে আমি এমনও শুনেছি যে কোনো কোনো উপদেষ্টা নাকি এপিএসের উপর ডিপেন্ড করেন না, ভাই ভাইগনাকে পাঠান সরাসরি, যে ওনার সঙ্গে ডিল করেন। এরকমের খবর একটা পেয়েছি, আপন ভাইকে পাঠিয়েছেন, এরকম খবরও পাচ্ছি। এগুলো কিসের ইঙ্গিত বহন করে?
একটা অনির্বাচিত সরকার যখন নাকি জবাবদিহিতা না থাকে তখনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। এবার একটা প্রশ্ন আমি যদি করি, এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন, তিনি ঢাকা উত্তরে একজন মেয়র নির্বাচিত করেন, মেয়রকে বসিয়েছেন, মেয়রের পদে আর কি, মেয়রের কাজ করার জন্য মোহাম্মদ এজাজকে বসিয়েছেন। আমি ওনার কোনো জবাবদিহিতা আছে? আমি যদি প্রশ্ন করি, ওনাকে যে আপনি বসালেন, কোন বিবেচনায় বসালেন? এই মোহাম্মদ এজাজ সাহেব কি কখনো কোনো সিটি কর্পোরেশন চালিয়েছেন? ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে? কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেছেন? করেননি। তাহলে ওনাকে আপনি বসালেন কোন বিবেচনা? এই যদি প্রশ্ন করি, আপনি কি জবাব দিবেন? দেবেন না। কেন দিবেন না? কারণ আপনার সরকারের কেউ জবাবদিহিতার মধ্যে নেই। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই যা ইচ্ছা তাই করার ক্ষমতা সম্পন্ন একটা সরকারকে আমরা কতদিন বয়ে বেড়াবো? এবং তারা যা ইচ্ছা তাই করার মাধ্যমে কি করেন তার তো কিছু কিছু নমুনা পাচ্ছি। আমি কেবল এই সরকারের কথাই আমি বলবো কেন, এই ছাত্রদের যারা নাকি সরকারের পার্ট এখনো হন নাই, অথচ বাইরে আছেন, তারাও কি সরকারের উপর বিভিন্ন কর্মকাণ্ডের উপর নানাভাবে প্রভাব বিস্তার করছেন না? তারাও কি টুপাইস কামাচ্ছেন না? তা না হলে এই গাজী সালাউদ্দিন তানভীরকে কেন সরিয়ে দেওয়া হলো? গাজী সালাউদ্দিন তানভীর তো একদম এলেবেলে কোনো লোক না, নতুন দল, এই জাতীয় নাগরিক পার্টির উনি যুগ্ম সদস্য সচিব। কয়েকদিন আগে তাদের এক সভায় এটা নিয়ে আপত্তি উঠেছিল, কয়েকদিনের ব্যাপারে অভিযোগ উঠেছিল, এবং একে নিয়ে একটা পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট দুটো। একটা হলো যে পাঠ্য বইয়ের ক্ষেত্রে ওইখানে উনি একটা দুর্নীতিতে কিছু তদবিরবাজি করেছেন। আরেকটা হলো ডিসি বদলির ক্ষেত্রেও ওনার কিছু, ডিসি নিয়োগের ক্ষেত্রে ওনার কিছু অবৈধ ভূমিকা আছে, এবং সেখানে উনি প্রচুর লেনদেনের সঙ্গে জড়িয়ে গেছেন বলে বলা হয়েছে। আপনারা গাজী তানভীরকে চেনেন, দেখুন ওনার ছবি দেখেন আপনারা, কি নুরানি চেহারা। এরকম নুরানি চেহারার দ্বিতীয় একটা লিডার আপনি বের করতে পারবেন না। আমার না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগ আমলে একজন দরবেশ ছিল, এই এনসিপিও মনে হয় এটা দেখে একজন দরবেশ আমদানি করছিল। এখন এরকম একজন দরবেশ মানে সম্ভাব্য দরবেশ, তার উত্থান আমরা দেখতে পেলাম না, নাকি দেখতে পাবো তাও জানি না। কারণ কি, এনসিপি কিন্তু গাজী তানভীরকে বহিষ্কার করেনি, আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, একটা শোকজ করেছে, 7 দিনের মধ্যে জবাব দিতে বলেছে। যদি গাজী তানভীর সাহেব ভালো জবাব দিতে পারেন, যদি সেই জবাব তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে উনি আবার ফিরে আসবেন। তখন আমরা আবার একটা দরবেশ প্রাপ্তির সম্ভাবনার মধ্যে থেকে যাব। এই জাতি সে প্রত্যাশা নিয়ে থাকবে, তাহলে আমরা বোধহয় একজন দরবেশ পেতে যাচ্ছি। হচ্ছেটা কি ভাবুন একবার। এই ছাত্ররা আন্দোলন করেছে, কোনো সন্দেহ নাই, আন্দোলনের সামনে তারা ছিল, এবং আন্দোলন যখন বিজয় হয়েছে, যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন আন্দোলনের পুরো কৃতিত্ব তারা নিজেদের বলে দাবি করেছে, এবং এই দাবি করার মাধ্যমে তারা বিপুল ক্ষমতা অর্জন করেছে, এবং সমস্ত জায়গায় তারা ঢুকে পড়েছে, এবং ঢুকে যত তদবির সঙ্গে তারা জড়িয়ে পড়েছে। ঠিক হয়েছে কাজটা। দেখুন আরেকজনের কথা বলি, যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দই করতাম এতদিন, মানে এনসিপির অনেক লিডারের সঙ্গে আমার পার্সোনালি পরিচয় আছে, এবং এদের ডিগনিটিকে, এদের ইন্টিগ্রিটিকে আমি খুব পছন্দই করি। ভালো কথা বলে পড়াশোনা করা, এবং আমি এদেরকে সবাইকে প্রাথমিকভাবে সবাইকে আমি সৎ মনে করতাম। আস্তে আস্তে কিছু কিছু কমতেছে। এখন আমি যার কথা বলছি সে হচ্ছে এই যে আব্দুল হান্নান মাসুদ, এই হাতিয়ায় বাড়ি, এই ভদ্রলোককে আমি পছন্দ করি, পার্সোনালি আমি পছন্দ করি। কিন্তু এখানে কি দেখলাম, ওনার সঙ্গে আমি একাধিক টকশোতে ছিলাম, মানে কিছু খুব আবেগপ্রবণ ছেলে প্রায় কান্নাকাটি করেন, এবং এ কী করেছে, এর নামে কি অভিযোগ উঠেছে যে সে নাকি একটা প্রায় 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দামের গাড়ি চালায়। তো এই গাড়ি উনি কোথায় পেলেন? উনি কিন্তু আগে বলেছেন, সরাসরি টেলিভিশনে বলেছেন যে উনি হলো ওনাদের গ্রামের, ওনাদের এলাকার সবচেয়ে দরিদ্র পরিবার। ওনাদেরটা একটা ঘর আছে, সেই ঘরটা নাকি পড়ে যায় অবস্থা। সেরকম ঘরে একটা ছেলে এখন 1.5 কোটি টাকা দামের গাড়ি চালায়, এবং ওনাকে জিজ্ঞাসা করলে উনি কী বলছেন, গাড়ি তো লুকিয়ে রাখা যায় না ভাই। ওনাকে জিজ্ঞাসা করার উনি কী বলেছেন, যে জামাতপন্থী একজন ব্যবসায়ী যিনি বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তিনি না গিয়ে গাড়িটা ওনাকে চালাতে দিয়েছেন। আমার 2টো প্রশ্ন জনাব মাসুদ, আপনাকে আমার 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে এই গাড়িটা উনি আপনাকে কেন দিলেন? আগে দিলেন না কেন? কখনো আপনি ওনার আত্মীয় হন, আগে কেন দিলেন না?
আপনি ওনাকে ভালোবাসেন, তা আগে কেন ভালোবাসলেন না? এখন ক্ষমতা বান বলে ভালোবাসেন, উনি আবার জামাতপন্থী, তার মানে কি আপনিও তো জামাতপন্থী? জামাতের একজন লোক জামাতপন্থী নয় এমন একজন লোককে গাড়ি দেবে কেন? উনিদেরকে রাজনীতি করেন, তাহলে আপনি কি জামাতের পারপাস সার্ভ করবেন এখানে? হতে পারে, আমার কোনো আপত্তি নাই, জামাত তো একটা পলিটিক্যাল পার্টি, আমার কোনো বক্তব্য নেই এতে, সেটা বলেন তাহলে আপনি জামাতে জয়েন করেন, সমস্যাটা কি? আচ্ছা, এটুকু না হয় গেল। তারপরে কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিগত সরকারের আমলে ওবায়দুল কাদের সাহেব, ওনার দামি দামি ঘড়ি নিয়ে নানা ধরনের কিন্তু কথাবার্তা হতো। 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দামে ঘড়ি উনি পড়তেন। উনি কি বলতেন? ওনাকে নিয়ে কেউ গিফট করেছে। কেন গিফট করে ভাই? গিফট এ কারণে, পৃথিবীর কোনো ব্যবসায়ী বিনা কারণে কিছু কাউকে দেয় না। তাদের সব উপহারই হলো এক ধরনের ইনভেস্টমেন্ট। তারা জানে এই লোকটার সামনে ক্ষমতায় যাবে, অথবা ক্ষমতাবান হবে, অথবা ক্ষমতাবান আছে, তার কাছ থেকে আমার বিনিময়ে কিছু পেতে হবে, এই জন্য তারা দেয়। এখানে কি তাই হয়েছে? আপনি তাকে কী দিবেন বিনিময়ে, অথবা কী দেওয়ার গ্যারান্টি দিয়েছেন, অথবা কী দিয়ে দিয়েছেন ইতিমধ্যে? আপনাদের তো পাওয়ারফুল, আপনি একদম তদবির করলে, ফোন করলে তো কাজ হয়ে যায়। নিশ্চয়ই ওনার জন্য কোনো ব্যবসায়িক সুবিধা আপনি করে দিয়েছেন, সেক্ষেত্রে একটু ঘুষ। আসলে কি হচ্ছেটা কি? এদের কি চক্ষু লজ্জাও নাই? আচ্ছা ধরেন একটা কথা বলি, একটা কথা বলে শেষ করি। এই যে 1.5 কোটি টাকার গাড়ি, এই গাড়ি দিয়ে ঢাকা থেকে হাতিয়া যেতে কত হাজার টাকা দামে, কত হাজার টাকা তেল খরচ হবে? এই গাড়িটা তো ভাই ওই 700-800 সিসির গাড়ি না। 1 লিটার তেল দিয়ে এই গাড়িটা বড় জোর 5 কিলোমিটার চলবে। এই যে বিপুল অঙ্কের খরচ আপনি কোথায় করবেন? আপনি কি চাকরি করেন? আপনি ইনকামটা কি? হান্নান মাসুদের ইনকামটা কি ভাই বলেন না? ইনকামটা কি আপনার? তো এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, এবং উঠছে বলেই অত্যন্ত দ্রুত বেগে এই এনসিপির জনপ্রিয়তা শূন্যের দিকে ধাবিত হচ্ছে। বিষয়টা মাথায় রাখুন। সামনে আরো অনেক দিন আপনাদের কিন্তু পথ চলতে হবে। আরো অনেকের নাম ধরে ধরে বলা যায়, আর বলছি না, আগামীতে বলতে হতে পারে, কিন্তু আপনাদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের নিয়ে কিন্তু এই জাতি এবং ব্যক্তিগতভাবে আমি অনেক আশা করেছিলাম, যা দেখছি এতে হতাশাই বাড়ছে। অনেকে আমাকে বলেন আমি কেন এনসিপি পিছনে লেগে আছি। ভাই আমি কারো পিছনে লেগে নেই, যা দেখছি, যা ঘটছে, যা আপনারাও দেখছেন, সেই প্রশ্নগুলি কেবল করছি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।